শুরু করছি নিস্তব্ধ গধূলি। লিখেছেন সুমনা খাতুন মল্লিকা। পর্ব 2। বকুল ভেজা কাপড়গুলো মেলে দিয়ে উত্তরের সবচেয়ে কোণার ঘরে প্রবেশ করলো। শালুক আগে থেকে সে ঘরে ছিল। কাঠের চৌকির উপর শুয়ে আছে তাদের মা ফুলবানু শেখ। বকুল এসে তাকে তুলে ওষুধ খাওয়ালো। ফুল কাউকে চিনতে পারে না। স্বামী মারা যাওয়ার পর থেকে আস্তে আস্তে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এখন তার কষ্ট যেই দেখে সেই বলে, এর চেয়ে মানুষ মরে শান্তি পায়। মায়ের অবস্থা দেখলে বকুলের বুক ফেটে কান্না আসে। নরম মনের বকুল মায়ের এই কষ্ট দেখতে পারে না। আরো যখন মা বলে কে তুমি, তখন ভেতরটা ফেটে যায়। শালুক যদিও বকুলের চেয়ে 2 বছরের ছোট, তাও সে বকুলের চেয়ে শক্ত এই বিষয়ে। বানু বাচ্চাদের খুব একটা বেশি আসতে দেন না এই ঘরে সবসময় শিকল তোলা থাকে। আবার কখন ফুল বাইরে কোথাও চলে যায় বলা যায় না। ফুল আর চম্পা আপন 2 বোন। তাদের দুজনেরই একই বাড়িতে বিয়ে হয়েছিল। চম্পা অন্যান্য কাকি বা খালার মতন মেয়েদের সাথে হিংসা করে না। নিজের মেয়েদের সমানই ভালোবাসে বকুলদের। দাদি আলতা বনু বলে সবাইকে সমান ভালোবাসে, কিন্তু মনে মনে বনু বকুলকে সবচেয়ে বেশি ভালোবাসেন। বাসবেন নাই বা কেন, সব নাতি নাতনির মধ্যে একমাত্র বকুলই তার প্রতিচ্ছবি। তাছাড়া বকুল মেয়েটা শান্ত স্বভাবের হওয়ায় সবাই তাকে ভালোবাসে। বকুল, শালুক, শিমুল এরা 3 জন হলো মৃত বাহার শেখ আর ফুলবানু শেখের সন্তান। আর চুমকি, বিশাল, বাসার, তরু, চারু এরা হলো চম্পা শেখ আর বিনয় শেখের সন্তান। বিনয় শেখ বড় আর বাহার শেখ ছোট। আলতা মানু তাদের মা। এই হলো বর্তমান শেখ পরিবারের সদস্যগণ। বকুল হয়েছে বাবা আর দাদির মতো শ্যামলা। বাকিরা মোটামুটি অনেকটাই উজ্জ্বল। শালুক সবচেয়ে ফর্সা, একদম মায়ের নেউটা। 14 বছরের শালুকের রূপের বর্ণনা কঠিন রকম। দুধ হেলদা গায়ের রং, টানা হরিণের চোখ, ঘন চোখের পাপড়ি, রক্ত জবা ঠোঁট, মাথা ছাড়া দীর্ঘ ঘন কালো কেশ। তবে সে বকুলের মতো অত শান্তশিষ্ট নয়। যদিও ভদ্র, তাও চঞ্চল আর দুরন্ত। গ্রামে সবাই তাকে খুব ভালোবাসে। এইটুকুখানি মেয়ের এমন উপচে পড়া রূপ সবাই নজর কাড়ে। আলতা বানু মেয়েদের জন্য কখনো তাদের আটকান না। তার কাছে ছেলে মেয়ে দুটোই সমান। দাদির প্রশ্রয় পেয়ে তারাও নিজের মনের খুশিতে এই ডালে ওই ডালে ঘুরে বেড়ায়। তবে শেয়ানা হয়ে উঠেছে বলে বিনয় শেখ তাদের বাইরে বেশি ঘোরাঘুরি করতে মানা করেছে। লোকের নজর লাগবে বলে ভয় দেখিয়েছে। মেয়েরা তাদের বাপ চাচার কথা একদম অক্ষরে অক্ষরে পালন করে। তাছাড়া তাদের নিজস্ব এত বড় বাগান আর পুকুর রয়েছে যে তারা এমনিতেও বাইরে বলতে চন্দ্রবিল ছাড়া আর কোথাও তেমন যায় না। বিনয় শেখ বকুলকে খুব ভালোবাসেন। সবগুলো মেয়ের মধ্যে বকুল আর চারু এরা দুজনই লজ্জাশীলা বেশি। বাইরে গেলেও মুখে ওড়না দিয়ে ঢেকে বেরোয়। দাদি শাড়ি খুব পছন্দ করে, তাই সবাই সাধারণত শাড়ি পরে। স্কুলে যাওয়ার সময়ও তারা মুখ ঢেকে যায়। বকুলের কথা রাখতে বেলিও কিছুদিন যাবৎ মুখ ঢেকে চলাচল করে। তবে চুমকি একদম বাঁধন ছাড়া। তাকে কেউ কিছু বললেও কানে নেয় না। তার যেমন ইচ্ছে তেমন করেই চলে। এই হলো শেখ বাড়ির মেয়েদের বৈশিষ্ট্য। গরম চলে গেছে, বৃষ্টির মৌসুম শুরু হয়েছে। আকাশে প্রায় প্রায় মেঘের বজ্রপাত শোনা যায়। শেখ বাড়ির মেয়েদের প্রকৃতির সাথে ভীষণ ভাব। বৃষ্টি মৌসুমটা বকুলের খুব পছন্দ। আঁকা বাঁকা মেঘপথ দিয়ে হেঁটে স্কুল থেকে বাড়ি ফিরছে বাসায় চুমকি, চারু, বকুল, শালুক আর তরু। শিমুল পরে আসবে খেলা শেষ করে। চন্দ্রবিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক ঝাঁক বাচ্চাদের দল। চুমকির সাথে শালুকের ভীষণ ভাব। দুটোই যে বাদর, ভাব তো হবেই। তরু, চুমকি, শালুক আর মির্জা ঠিক করেছে বাড়ি ফেরার আগে তাদের বন্ধু নিবিড়ের বাড়ি থেকে ঘুরে আসবে। বকুল তার পাশের বাড়ির বান্ধবী বন্যা ছাড়া কখনো কারো বাড়ি যায় না। চারুও যায় না। চারু আর বকুল তাই সোজা রাস্তা হেঁটে বাড়ির দিকে এগোচ্ছে। শ্রাবণের দমকা হাওয়ায় বাতাসে বকুলের মাথা থেকে বারবার ওড়না নেমে যাচ্ছে। আজ তাড়াহুড়োয় হিজাব বাঁধতে মনে ছিল না। হাত দিয়ে বুকের সাথে বই চেপে রেখেছে দুজন। সামনে থেকে দৌড়ে আসছে এক ছোট ছেলে। তার পিছে দৌড়াচ্ছে এক যুবক। তারা 2 জন হলো আকাশ আর নুহাস হাওলাদার, বংশী হাওলাদার মৌলবীর ছেলে ইমাম। বকুলদের সামনে এসে নুহাস তাল সামলাতে না পেরে ধপ করে বসে পড়লো। হাঁপাতে হাঁপাতে সামনে দেখলো নুপুর পায়ের আলতারাঙা এক সুন্দর শ্যামলী পা। মাথা তুলে উপরে তাকালো, উঠে দাঁড়ালো। বকুলের দিকে তাকাতেই তার ভেতর কেমন অদ্ভুত এক বাতাস বয়ে গেল। সালোয়ার কামিজ পরা, ওড়না দিয়ে মুখ ঢাকা অসম্ভব মায়াবী চোখের এক যুবতী। মুখটা তার দেখা যাচ্ছে না, ওড়না দিয়ে ঢাকা। চোখের দিকে তাকিয়েই আছে নুহাস। তার সাথে চোখাচোখি হতেই বকুল নিজের চোখ সরিয়ে নিল। অন্য কোনো মানুষ মুগ্ধ হয়ে তাকাক, সুন্দরী মায়াবী বলে প্রশংসা করুক, এইসব চুমকি উপভোগ করলেও বকুলের খুব অস্বস্তি বোধ হয়।
এমনকি বিশালের সাথেও তাকে খুব একটা বেশি কথা বলতে দেখা যায় না। নুহাসকে ডিঙিয়ে আবারও হাঁটা দেয় বকুল আর চারু। নুহাস পিছন ঘুরে তার চলে যাওয়া দেখে। দৃষ্টির অগোচর হওয়া পর্যন্ত নুহাস একঘোর চোখে সেদিকে তাকিয়ে থাকে। বাবার দেওয়া শিক্ষায় সে কখনো কোনো মেয়েকে অন্য নজরে দেখে না। তবে বকুলকে প্রথম দেখে তার ব্যক্তিত্বের নজর হয়ে গেল। তার ছোট ভাই আকাশ হাওলাদার। ভাইয়ের রাগ কমেছে দেখে আকাশ বলল, কি হলো ভাই, এসো, আমায় ধরো। আকাশ, ওই মিয়া দুইটি ক্যাডারে? তুমি ওরে চিনো না? ও গঞ্জে থাকছো তো, চিনবা কেমনে? ওরা হইলি শেখ বাড়ির মাইয়া, মেজোডা আর লুয়াডা। শেখ বাড়ির মিয়া? দেখতে এত সুন্দর? তুমি তো তাও চেহারা দেহই নাই। বড় যেটা গেল, হ্যাঁ হলো মরহুম বাহার কাকার বড় মিয়া, বকুলাপা। ভীষণ ভালো মিয়া, গ্রামের সকলে তারা ভালোবাসে। নুহাস আলতো করে তাক লাগা কণ্ঠে বলল, বকুল, সুন্দর নাম। বকুল আর চারু বাড়িতে ঢুকেই দেখলো বাড়িতে কয়েকজন লোক এসেছে। চম্পা তাদের বসতে দিয়ে বকুলকে ডেকে কাছে নিল। এই যে হইলি আমারে বকুল, যারে আপনারা দেখতে আইছেন। বকুল বুঝতে পারলো চম্পা কাকি আবারও কোথা থেকে যেন পাত্রপক্ষ ধরে নিয়ে এসেছেন। সবাই বকুলের ভীষণ প্রশংসা করছিল। ছেলের মা হঠাৎ করে বলে বসলো, মিয়ার যা চেহারা, তাক লাগানো কাটিং, তবে রংটা একটু শ্যামলা। আসলে কি কন্ত, আমারে স্যারা আবার কালো মাইয়া পছন্দ করে না। আপনাগো আরেকটা মাইয়া ছিলি না, কি নাম জানি? শালুক। বেলির কথা বলছে। আমরা আসলে উয়াকে দেখতে আইছিনু। ব্যাস, এই কথাটুকু যোগ্য ব্যক্তির কানে পৌঁছে দিল চারু। ভেতর থেকে তাড়াতে তাড়াতে বেরিয়ে এলেন আলতা বানু। হৈ হৈ করে বললেন, আপনারা স্যারার পরিবার জন্য কি আমারে সবজিওয়ালা মনে করছেন নাকি, যে আলু থাক পটল দেন? আমারে মিয়ারা ডাক নাম কতদূর জানেন? আইসেন মুখ উঠাইয়া মাইয়া দেখবার। গায়ের রং চাপার জন্য যারা মিয়া পছন্দ করে না, ওইসব লোকের বাড়িত আমি আমার কামের সেমিরও বিয়া দিবলা। ভদ্রলোকের মতো বাড়ায় যান, যত খুশি নিন্দা করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তাও কোনো ছোট লোকের বংশে আমি আমার লাতিন বিয়া দেবলা। সালাম। লোকগুলো মুখ কালো করে বেরিয়ে যায়। চম্পা শাশুড়ির উপর ক্ষেপে জবাব দেন, আবারও যে তারাই দিলেন, মিয়াগুলা কি আপনি বেচতে দিবেন না নাকি? মুখ সামলাই কথা কও বউ, বেচা কাক কয়? আমি আমার বকুলরে পড়ামু, শালুকেরও পড়ামু। তুমি বড় ছেলে রাইখা খালি উয়ারা ধরে টানাটানি করো কা? নিজের মিয়া চিন্তা করো, হ্যাঁ তো বয়স যাইতেছে গা। এই তোরা ভেতরে যা। দাদির প্রতিবাদে বকুল এতদিন পড়াশোনা করতে পেরেছে, নয়তো কাকি কবে কোনো টাকলা বুড়ার সাথে তার বিয়ে দিয়ে দিত। বকুলকে ডেকে নিয়ে আলতাবানু বলতে শুরু করলেন, জীবনে বিয়ে শাদী তো হবি, কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করতে হবি। সব বিষয়ে তাড়াহুড়া ভালো না। আমি জানি তুই যেই ঘরে যাব সেই ঘর তোর আলোতে চমকাইব। এসব কথা কানে লিব না। পড়াশোনা করব ঠিক করি, চাকরি বাকরি পরের বিষয়, কিন্তু শিক্ষিত হওয়াটা জরুরি। বাচ্চা মানুষ করার জন্য তো একটা শিক্ষিত মায়ের বিকল্প নাই। কথা বুঝেছিস? জীবনে যতদিন বাঁচবো ভালো কাজ, মন আর চরিত্রবান হয়ে বাঁচবো। বিপদে পড়লে আগে আল্লাহর নাম নিয়ে সাহায্য চাবো, নিজের মনের কথা শুনবো, অন্যায়ের প্রতিবাদ করব, বুঝেছিস? বকুল দাদির কথায় উপর নিচ মাথা নাড়ায়। বকুল খুব শান্ত, তবে তার মনটাও বাচ্চাদের মতো। বাড়ির সীমানার ভেতর সেও খেলাধুলা করে, পুকুরে যায়, সাজগোজ করে, তবে সে শুধু অলংকার পরে, কোনো কৃত্রিম জিনিস ব্যবহার করে না। আলতাবানু খুব বিশেষ রকমের দর্জির কাজ জানেন। বাড়ির সব মেয়েদের কাপড় তিনি বানান। শাড়ি দিয়ে মেয়েদের পরার সুবিধার্থে গোল জামার মতো করে বানিয়ে দিয়েছেন, শাড়ি লেহেঙ্গার মতো করে। বকুলের পরনে তেমনি এক শাড়ি, লাল রঙের শাড়ি, লাল ব্লাউজ, আঁচল গোটানো। চারু তাকে পুকুরে যাবার জন্য ডাকতে এসেছে। আপারে চল তাড়াতাড়ি, মনে হয় বৃষ্টি নামবো। সুমকি আপা ডাকিতেছে, চল তাড়াতাড়ি পুকুর পারে। আছে কিন্তু হিন্দি গান গাবি, কি একটা আছে না, বারসোরে মেঘা মেঘা। বকুল বলল, ঠিক আছে, তুই যা, আমি আসছি। বাইরের কাউকে নিবি না, শুধু বন্যা আর বিনুরে ডাক। আচ্ছা আপা। বকুল ঘরে গিয়ে বেনি করা চুলগুলো খুলে খোপা করলো, কপালে কালো টিপ লাগালো। মন ভরে উঠোনে থাকা বকুল ফুলের ঘ্রাণ নিয়ে বাইরের দিকে হাঁটা দিল। হায়দার বাড়িতে আজ ভীষণ আনন্দ। বাড়ির দুই ছেলে জাহিদ হায়দার ইরফান আর জলিল হায়দার আজ শহর থেকে বাড়ি ফিরবে। সাতপুকুরিয়ার গ্রাম প্রধান জমিদার জমশেদ হাওলাদারের 3 ছেলে 2 মেয়ে, জাহিদ, জলিল, জাফর, জয়নব, জেবা। জমশেদের ছোট ভাই জসিম হায়দারের 4 ছেলে মেয়ে, সুজয়, অজয়, জয়, জোনাকি। জোনাকি মারা গেছে 9 বছর হলো।
সাতপুকুরিয়ার মাথায় একদম বিশাল এক প্রাসাদের মতো জমিদার বাড়ি হায়দারদের। 3 তলা বিশিষ্ট 5টি ভবন। সদরদর পেরিয়ে বিশাল লম্বা রাস্তা গিয়ে মিশেছে সদর মহলের বড় কাঠের দরজায়। চারপাশে বাগান, ফুলের গাছ, তবে তাতে যেন প্রাণ নেই। বাড়ি থেকে একটু পেছনে এগিয়ে যেতে বিশাল এক জঙ্গলের সূত্রপাত বা শেষও বলতে পারেন। উক্ত জঙ্গলে কারো প্রবেশ নিষেধ। ভয়াবহ জীবজন্তু রয়েছে, তাছাড়া শোনা যায় জিন পরীর আনাগোনা আছে। জাহিদ হায়দার ইরফান একজন 27 বছর বয়সী ব্যবসায়ী এবং সরকারি সেনাবাহিনীর ডাক্তার। লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হায়দার ইরফান। এই তো 2 বছর হলো সে সেনাবাহিনীতে যোগ দিয়েছে। ঢাকাতে থাকে তারা। জলিলও একজন সেনা সদস্য, ক্যাপ্টেন অফ ডক্টর জলিল হায়দার। তাদের বয়স মূলত জাহিদের 27, জলিলের 25। তবে চাকরির জন্য জাহিদের বয়স বর্তমানে 34, জলিলের 30, কাগজে বা সার্টিফিকেটে। তারা মাঝে মাঝে লম্বা ছুটি পায়, একদম 5 থেকে 6 মাস পর পর 2 কি 3 মাসের ছুটি। কিভাবে তা কে জানে। এবারও 3 মাসের ছুটিতে এসেছে তারা 2 ভাই। সুজয়ও ঢাকাতে আছে। সে জাহিদের ব্যবসায়িক কাজে সহায়তা করে। সে পরে আসবে। ট্রেন থেকে নেমে মোটর গাড়িতে করে আসছিল তারা। রাস্তায় হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। এখন কোনো গরুর গাড়িরও দেখা নেই, তাই তারা সোজা হাঁটা ধরেছে। প্রাকৃতিক দৃশ্যের ভিডিও করতে এই ফোনের অনেক ভালো লাগে। বিদেশ থেকে ক্যামেরা আনিয়েছিল সে। সামনে হেঁটে যাচ্ছে মুখে বিরক্ত ছাপ নেওয়া ঈশান। গ্রামের সবাই তাদের জাহিদ আর জলিল এই 2 নামেই চেনে। জাহিদ জলিলকে মজা করে জল্লা বলে ডাকে। রাস্তার অনেকটা এগিয়ে এসে তারা শেখদের বাগানে আটকে যায় বৃষ্টিতে। জাহিদ চারিদিকে ভিডিও করছিল। কোথা থেকে যেন বাঁশির সুর ভেসে আসছে, আর তার সাথে কোকিল কণ্ঠী এক মেয়ের মোহমাখা সুরের হিন্দি গান। এই গ্রামে এমন হিন্দি গান শুনে বেশ অবাক হয় জাহিদ। উৎস খুঁজতে থাকে ক্যামেরা ঘুরিয়ে। হঠাৎই ক্যামেরা ঘোরাতে পাতার ফাঁক দিয়ে দেখতে পেল বিশাল পুকুরের ধারে একদল ছেলে পেলে। 2-1টা মেয়ে গানের তালে তালে নাচছে। পুকুরের সিঁড়ির হাতলে বসে আছে 9 কি 20 বছরের এক যুবক, বিশাল বাঁশি বাজাচ্ছে সেই গানের তালে। জাহিদ ক্যামেরা জুম করে একটা লাল শাড়ি পরা মেয়ের দিকে ঘোরালো। ক্যামেরায় রেকর্ড হচ্ছে। জাহিদ ভ্রুকুচকে সেদিকে তাকিয়ে আছে। গানের তালে সেই মেয়ের নাচ অমায়িক সুন্দর লাগছে। তার চেহারা বোঝা যাচ্ছে না। সেটা বকুল। বারসোরে মেঘা মেঘা, গোকুল মাতাম কিয়া মোর মানে। তাকে ঘিরে নাচছে আরো কয়েকজন কন্যাকুমারী, চারু, তরু, চুমকি, শারক, বিনু, বন্যা। দেখে মনে হচ্ছে যেন একদম সাজানো কোরিওগ্রাফি। প্রকৃতি যেন তাদের সৌন্দর্য আরো মন মাতোয়ারা করে তুলেছে। জাহিদের দৃষ্টি স্থির হয়ে রয়েছে মাঝের ওই মিষ্টি কণ্ঠের লাল শাড়ি মেয়েটার ওপর। সিঁড়ির ধাপির ওপর থাকা বড় বকুল আর বেলি গাছ থেকে বাতাসের তালে তালে ওদের ওপর ঝরে পড়ছে ফুল। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে জাহিদ, তার কোনো খেয়ালই নেই। জলিল এসে তাকে ডাকলো, দা ভাই চলো, একটা গরুর গাড়ি পাইছি, আরে চলো না। জাহিদ ও জলিল চলে গেল। বাড়িতে ঢুকতেই বাড়ির বাচ্চারা সব দৌড়ে এলো। সাথে এলো জয়নবের মেয়ে জুই। সবার সাথে কুশল বিনিময় করে। রাতের খাবার খেয়ে জাহিদ নিজের ঘরে গিয়ে সেই ভিডিওটা বারবার দেখতে লাগলো। রেডিওতে গান দিল। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর। আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। জলিল বেশ অবাক হয়, কারণ তার দা ভাই কখনো এমন বাংলা গান শোনে না, খুব কম, হঠাৎ হঠাৎ। আজ আবার এমন গান শুনছে। কিছু না বলে জলিল নিজের ঘরে চলে গেল।